হ্যালো, এসএসসি 26 ব্যাচ। তোমাদের লিখিত পরীক্ষা অলরেডি শেষ। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিছু কিছু স্কুলে এখনো বাকি আছে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় হায়ার ম্যাথ সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, কিন্তু এই হায়ার ম্যাথেই অল্প একটু ভুল করলে অনেকে নাম্বার মিস করে ফেলে। হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালে 25 নাম্বার পেতে আমার এই ভিডিওটা ফলো করো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দিয়ে শুরু করতেছি। আগামী 12 এবং 13 জুন শুক্রবার শনিবার সকাল 9টা সকাল 10টা এই দুইটা টাইমে আমরা আমাদের চকবাজার গুজরাট টাওয়ারে আমাদের ক্লাসরুমেই একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করছি। তোমরা যারা ভিডিওটা দেখবা প্লাস তোমাদের যে সকল বন্ধু বান্ধব এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসতে চায় সবাই অবশ্যই কি করবা, জয়েন করবা। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালে একটু আলোচনা করি মুড নাম্বার নিয়ে। প্র্যাকটিক্যালে সবার আগে যে বিষয়টা জানা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের রিটার্ন পরীক্ষা হচ্ছে 75 নাম্বার, যেটা অলরেডি শেষ, তোমরা পরীক্ষা দিয়ে দিছো। 25 নাম্বারের হচ্ছে লিখিত প্র্যাকটিক্যাল পরীক্ষা। তার মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে 15 নাম্বার। তোমাকে খাতা লিখে জমা দিতে হবে এবং খাতাটা ইনস্ট্যান্ট হোক বা পরে হোক ওই খাতাটা কেটে তোমার 15 নাম্বার থেকে তুমি কত নাম্বার পাচ্ছ বা 15 পাচ্ছ কিনা সেটা মার্কশিটে জমা হবে। তারপর তোমাদের যেটা তোমরা অলরেডি বছর 2-1 কষ্ট করে একটা প্র্যাকটিক্যাল খাতা রেডি করছো, এই প্র্যাকটিক্যাল খাতায় তোমরা 5 নাম্বার পাবা। প্র্যাকটিক্যাল খাতায় আহামরি বেশি কিছু না। প্র্যাকটিক্যাল খাতায় দুইটা জিনিস তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতার ইন্ডেক্স বা সূচিপত্র গোছানো হইতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষণের প্রথম পেজটা একদম নির্ভুল গোছানো হইতে হবে, লেখা গোছানো হইতে হবে। এখানে হচ্ছে তোমার মোটামুটি প্রত্যেকটা লাইন বাই লাইন আসলে পড়ে দেখে তোমার প্র্যাকটিক্যাল খাতায় 5 নাম্বার দেওয়া এটা ছাত্রদের পক্ষে আসলে সম্ভব না। সেজন্য তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লেখাগুলো যাতে তুলনামূলক ভুল কম হয় এবং তোমরা যাতে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়। তারপরে লাস্ট 5 নাম্বার হচ্ছে মৌখিক বা ভাইবা। এই ভাইবা পরীক্ষার জন্য তুমি কি করবা সেটাও আমি এই ভিডিওর শেষের দিকে বলে দিব। আমরা ভিডিও খুব বেশি দীর্ঘায়িত করব না, আমরা চেষ্টা করব 15 থেকে 20 মিনিটের একটা ভিডিওতে আমরা টোটাল প্র্যাকটিক্যাল প্রিপারেশনটা নিয়ে নেওয়ার। তাহলে আমরা নাম্বার সম্পর্কে আইডিয়া পাইলাম। এবার বাংলাদেশের বিভিন্ন বোর্ডের বিভিন্ন জায়গায় অলরেডি হায়ার ম্যাথের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে। এই হায়ার ম্যাথের প্র্যাকটিক্যাল পরীক্ষার আমি একটা ডেমো প্রশ্ন কালেক্ট করলাম এবং ডেমো প্রশ্নে থাকা যে 5টা প্রশ্ন ক থেকে ম পর্যন্ত, এই 5টা প্রশ্ন নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই 5টা প্রশ্ন সমাধান এবং 5টা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা। দেখো, বিস্তারিত ব্যাখ্যা বলতে এখানে আমার প্রত্যেকটা পার্ট বাই পার্ট পারফেক্টলি করতে হবে, ব্যাপারটা এরকম না। দেখো, আমরা প্রথমেই শুরু করি। সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাকে যেই খাতাটা দিবে সেই খাতায় তুমি কিভাবে লিখবা, কিভাবে শুরু করবা, তার কিছু ধাপ আছে। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল তোমাদের 15 নাম্বার, যেহেতু তোমাকে মিনিমাম 2টা প্র্যাকটিক্যাল লিখতে হবে, 5টা থেকে 2টা আনসার করতে হবে। আমি 5টাই ব্যাখ্যা দিব। তোমার যদি ভালো লাগে তুমি 5টা থেকে যে কোনো 2টা পরীক্ষা আনসার করতে পারবা। এবং আমি যে প্যাটার্নের দেখাচ্ছি অলমোস্ট প্রত্যেকটা বোর্ডেই এই প্যাটার্নের কাছাকাছি আসবে। তাহলে প্র্যাকটিক্যাল খাতায় লেখার ক্ষেত্রে এই টোটাল 7টা স্টেপ তোমাকে অবশ্যই ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে মূল তথ্য অবশ্যই লিখতে হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি অংশ অবশ্যই লিখতে হবে। তোমার ধাপগুলা পরীক্ষার আগের রাতে, যেদিন হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল পরীক্ষা সেদিন আর কিছু পারো না পারো, তুমি ধাপগুলা অবশ্যই মুখস্থ করে যাবা। মূল তথ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, গাণিতিক বিশ্লেষণ, উপাত্ত সংগ্রহের ছক গঠন, স্কেল নির্ধারণ মোস্ট ইম্পর্টেন্ট, স্কেল নির্ধারণ, বিন্দু স্থাপন, ফলাফল এবং সতর্কতা। আমি টোটালি তোমাদের এই ক্লাসটা শেষে এই টোটাল ক্লাসের পিডিএফটা তোমাদের একসাথে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো সবাইকে দিয়ে দিব। আর যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছো তারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকো অথবা কোনোভাবে পিডিএফটা না পাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি ড্রাইভ লিংক দিয়ে দিব পিডিএফটার, আশা করি সবাই পেয়ে যাবা। চলো তাহলে আমরা প্র্যাকটিক্যালটা শুরু করি। আমাদের প্রথম পরীক্ষণ হচ্ছে এটা। এখানে ডেট এবং পেজ নাম্বার এটা হচ্ছে তোমরা তোমাদের মতো করে দিবা। প্রথম পরীক্ষণ হচ্ছে y = 3 টু দি পাওয়ার -x, এই ফাংশনটার লেখচিত্র অঙ্কন এবং ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয়। তাহলে দেখো, প্রথমে আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মূল তত্ত্ব বা থিওরি। মূল তত্ত্ব বা থিওরিটা লিখলাম। মূল তত্ত্ব হচ্ছে এখানে একটা ফাংশনটা একটা সূচকীয় ফাংশন আছে। সূচকীয় ফাংশনেরই আমার একটা ইনভার্স বা বিপরীত ফাংশন বের করতে হবে। আমি এখানে মূল তত্ত্বটা লিখে দিলাম।
মূল তথ্যটা হচ্ছে এখানে এক্স এর মান আমি যে কোনোটা বসাতে পারবো, সেজন্য হচ্ছে বাস্তব সংখ্যার সেট, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট আর পজিটিভ, এবং এখান থেকে আমরা ডোমেইন রেঞ্জ বের করতে পারবো। তারপর মূল তথ্যের পরে দ্বিতীয় অংশ হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। প্রয়োজনীয় যন্ত্রপাতি লেখার ক্ষেত্রে তোমার এখন টোটাল প্র্যাকটিক্যালে যতগুলাই হবে সবার ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিন্তু ফিক্সড, অলমোস্ট প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতিটা হচ্ছে ফিক্সড। সেজন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরা এই অংশটা পরীক্ষার আগেই জেনে রাখবো। গ্রাফ পেপার লাগবে, সরু তীক্ষ্ণ পেন্সিল লাগবে, জ্যামিতিক স্কেল বা ইরেজার লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। এই পার্টটা আমরা আগে থেকে জেনে রাখবো বা আগে থেকে মুখস্থ করে রাখবো, প্রয়োজনীয় যন্ত্রপাতি পার্টটা। তারপর প্রশ্ন, তোমার হয়তো প্রশ্নের ফাংশনটা চেঞ্জ হতে পারে। এখন গাণিতিক বিশ্লেষণে আসি। তাহলে গাণিতিক বিশ্লেষণ অংশে আমরা দেখতে পাচ্ছি একটা সূচকীয় ফাংশন দেওয়া আছে। এই সূচকীয় ফাংশনকে আমরা এখন ইনভার্স ফাংশন আকারে লিখব। দেখো, তাহলে ফাংশনটা হচ্ছে f of x equal y equal কত 3 to the power minus x। 3 to the power minus x মানে হচ্ছে পাওয়ার যদি মাইনাস হয় আমরা জানি যে সেটা কি হয় 1 বাই হয়, তাহলে 1 বাই 3 to the power 1 বাই 3 to the power x, তাহলে 3 to the power x equal কত 1 বাই y। এখন আমরা ইনভার্স করতেছি, 3 to the power x equal কত y ইনভার্স 1। এবার সূচকীয় ফাংশন থেকে তার ইনভার্স বা বিপরীত ফাংশনে যেতে হইলে আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সূচককে সরানোর জন্য লগ আনতে হবে, লগকে সরানোর জন্য সূচক আনতে হবে। তাহলে এখানে সূচককে সরানোর জন্য আমার উভয় পক্ষে লগ আনতে হবে, লগ অথবা লন। লগ অথবা লন আনলে আমাদের ইনভার্স ফাংশনটা হয়ে যায় x ইকুয়াল মাইনাস লগ 3 বেস y। এটাই হচ্ছে ইনভার্স ফাংশন। আবার ইনভার্স ফাংশনটা পাইছি, ইনভার্স ফাংশনকে অবশ্যই যেহেতু ফাংশন সেই হিসাবে xy রিপ্লেস করে লিখতে হবে, x এর জায়গায় y, y এর জায়গায় x, এটাকে রিপ্লেস করে লিখতে হবে। এই যে ফাইনাল ফরম্যাটটা হচ্ছে এটা, f ইনভার্স x ইকুয়াল টু log 3 বেস মাইনাস log 3 বেস x। তাহলে আসো এবার আমরা উপাত্ত সংগ্রহ এবং ছক গঠন ব্যাপারটা দেখাই। উপাত্ত সংগ্রহ, উপাত্ত সংগ্রহ মানে হচ্ছে তোমাকে এভাবে একটা টেবিল রেডি করতে হবে। তোমরা অলরেডি যেহেতু প্র্যাকটিক্যাল খাতায় লিখছো, তোমরা জানো যে উপাত্ত কিভাবে লিখতে হয়। এক্ষেত্রে আমি একটা হিন্টস অ্যাড করি, সেটা হচ্ছে তোমাকে মিনিমাম 3টা বা 5টা ভ্যালু উপাত্তে বসাতে হবে। তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর ভিন্ন ভিন্ন মান পাবো। এই দেখো, x এর ফাংশনটার x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ফাংশনটার y এর ভিন্ন ভিন্ন মান পাবো, এবং x y একসাথে কিছু বিন্দু পাবো গ্রাফে বসানোর জন্য। তাহলে বসাইলাম। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা দেখে প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল খাতায় তোমাকে স্যাররা নাম্বার দিবে, সেটা হচ্ছে স্কেল নির্ধারণ এবং বিন্দু স্থাপন, এক কথায় গ্রাফ। তাহলে গ্রাফটা একটু দেখো, যেহেতু আমাদের এটা সূচকীয় ফাংশনের গ্রাফ, মনে রাখবা যে দুনিয়াতে যত ধরনের সূচকীয় ফাংশন আছে সবগুলা সূচকীয় ফাংশনের শেপ বা প্যাটার্ন একই, শুধু প্লাস মাইনাসের কারণে সাইড চেঞ্জ হবে, হয়তো কিছু মান বড় বড় মান বড় ছোটের কারণে কিছু জায়গায় চেঞ্জ হবে, কিন্তু প্যাটার্নটা একই। সেটা হচ্ছে এই সূচকীয় ফাংশনের প্যাটার্নটা হচ্ছে এরকম, সূচকীয় ফাংশনের প্যাটার্নটা হচ্ছে এরকম অলওয়েজ। যেহেতু আমাদের এখানে পাওয়ার মাইনাস আছে, সেজন্য সূচকীয় ফাংশনের গ্রাফটা কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এই যে সূচকীয় ফাংশনের গ্রাফটা এই শেপের হবে, এটা একটু মাথায় রাখবো। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে স্কেল নির্ধারণ। স্কেল নির্ধারণ মানে হচ্ছে তুমি গ্রাফ পেপারের এই স্কেল নির্ধারণ দেখেই কিন্তু স্যাররা প্র্যাকটিক্যালে ম্যাথ প্র্যাকটিক্যালে সবচেয়ে বেশি নাম্বার মানে দেয়, নাম্বার দেওয়ার বিষয়টা নির্ধারণ করে। সেটা হচ্ছে দেখো, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গ এককের প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা ক্ষুদ্রতম এক একক ধরবো, মানে এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে প্রত্যেকটার জন্য আমরা 5 বাহুর জন্য এক একক করে ধরবো। তাহলে এভাবে করে ধরবো, এভাবে করে ধরে আমরা লেখচিত্রটা এঁকে ফেললাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা যাব এবার ফলাফল। ফলাফল হচ্ছে কি, আমাদের ফাংশনটা ছিল সূচকীয় ফাংশন, এটাকে আমাকে বিপরীত ফাংশন রেডি করতে বলছে। তাহলে আমরা এটার একটা বিপরীত ফাংশন তৈরি করলাম। বিপরীত ফাংশন অলরেডি তোমাদেরকে বুঝাইলাম একটু করে। বিপরীত ফাংশনটা হচ্ছে কি, f ইনভার্স অফ x ইকুয়াল টু কত মাইনাস log 3 বেস x। এবার ছক কাগজে আমরা এটাকে কি করছি, ছক কাগজে আমরা স্থাপন করছি, এবং ছক কাগজে সেটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটাও মেনশন করে দিলাম। কিছু গ্রাফ y অক্ষকে ছেদ করবে, কিছু গ্রাফ x অক্ষকে ছেদ করবে, যে যেখানেই ছেদ করে আমরা সেই ছেদবিন্দুর কথাটা একটু উল্লেখ করে দিব। এটাই হচ্ছে আমার ফলাফল। এক কথায় প্রশ্নে চাইছিল দুইটা বিষয়, একটা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করো, আর একটা হচ্ছে সূচকীয় ফাংশন নির্ণয় করো। তাহলে সূচকীয় ফাংশনের লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন করলাম, লেখচিত্র থেকে জাস্ট একটা ছেদবিন্দু দেখাই দিলাম। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। এবং সর্বশেষ আমাকে যে বিষয়টা জানার থাকতে হবে সেটা হচ্ছে সতর্কতা। সতর্কতা। এখন
প্র্যাকটিক্যাল লেখার সময় সেটা প্র্যাকটিক্যাল খাতায় লিখো আর প্র্যাকটিক্যাল তুমি পরীক্ষার হলে পরীক্ষার খাতায় লিখো, তোমাকে দুইটা বিষয় সবসময় মনে রাখতে হবে। একটা বিষয় অলরেডি আমি আগে ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতি, এটা হচ্ছে মুখস্থ। প্রত্যেক ম্যাথমেটিক্যাল প্র্যাকটিক্যালে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো অলমোস্ট ফিক্সড, যন্ত্রপাতি সাধারণত চেঞ্জ হবে না। এবং সতর্কতাগুলো অলমোস্ট ফিক্সড। সতর্কতাগুলো কেন ফিক্সড? তার কারণ হচ্ছে তোমাকে ম্যাথের প্র্যাকটিক্যালে, অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যালি বিষয়টা করে দেখাতে হবে। ম্যাথের প্র্যাকটিক্যাল যেগুলো সেগুলো বেশিরভাগই হচ্ছে চিত্র অঙ্কন বা বিন্দু স্থাপন, গ্রাফ পেপারে বিন্দু স্থাপন। তাহলে গ্রাফ পেপারে বিন্দু স্থাপন করার ক্ষেত্রে যে যে সতর্কতাগুলো লাগে ওই সতর্কতাগুলাই হচ্ছে আমার প্রদত্ত প্র্যাকটিক্যালের সতর্কতা। তাহলে সতর্কতাগুলো প্রত্যেকটা প্রশ্নেই অলমোস্ট প্রায় সেম। তাহলে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পেন্সিলের অগ্রভাগ সূক্ষ্ম হইতে হবে, ক্যালকুলেটরের সাহায্যে মান একদম নির্ভুলভাবে নির্ণয় করতে হবে। 2 ঘর পর্যন্ত নি বা 3 ঘর পর্যন্ত নি, 2 ঘর পর্যন্ত নিলে চলে। এবং স্কেল ব্যবহার না করে মুক্ত হস্তে কি করতে হবে? গ্রাফটা আঁকতে হবে। যেহেতু বক্ররৈখিক গ্রাফ, সূচকীয় গ্রাফ, তাহলে আমাকে কি করতে হবে? মুক্ত হস্তে অঙ্কন করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে থাকা 1 নম্বর প্র্যাকটিক্যালটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাব 2 নম্বর প্র্যাকটিক্যালে। দেখো 2 নম্বর প্র্যাকটিক্যালটা কি? 2 নম্বর প্র্যাকটিক্যালটা হচ্ছে একটা লগারিদমিক ফাংশন। প্রথম 1 নম্বর প্রশ্নে ছিল একটা সূচকীয় ফাংশন, এখন হচ্ছে একটা লগারিদমিক ফাংশন। এই লগারিদমিক ফাংশনকেই আমরা কি করব? লগারিদমিক ফাংশনটি লেখচিত্র অঙ্কন করা এবং বিপরীত ফাংশন নির্ণয় করা, ওই আগের মতোই, প্রথমটার মতোই। তাহলে এখানেও টোটাল 7টা স্টেপ, তুমি স্টেপগুলো মুখস্থ করে ফেলবা, তার মধ্যে প্রয়োজনীয় উপকরণ এবং সতর্কতা এই পার্টটা মুখস্থ রাখবা। তারপর আমি লাস্টে ভাইবার বিষয়ে কয়েকটা কথা বলবো, তখন তুমি বিষয়টা বুঝতে পারবা। তাইলে দেখো মূল তত্ত্ব, লগারিদমিক ফাংশনের মূল তত্ত্ব লিখলাম। মূল তত্ত্বে আমরা ডোমেইন আর রেঞ্জের কথা লিখতে পারি। তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি অংশ মুখস্থ, গাণিতিক বিশ্লেষণ। সূচকীয় ফাংশনটাকে আমরা কি আকারে পড়ছিলাম? সূচকীয় ফাংশনটাকে আমরা ইনভার্স করছিলাম কিভাবে? ইনভার্স করছিলাম উভয় পক্ষে লগ এনে। এখন লগারিদমিক ফাংশনকে আমরা ইনভার্স করব বা বিপরীত করব কিভাবে? উভয় পক্ষে সূচক এনে। তাহলে y = log tan base x = কত? সূচকে প্রকাশ করলে x = কত হয়? tan to the power y। তাহলে আমরা ইনভার্স ফাংশন করলাম। ইনভার্স ফাংশন করার পর উপাত্ত সংগ্রহ এবং ছক গঠন। ছকে ওই যে একটু আগে বললাম, ছকে তুমি মিনিমাম তিনটা না বসাইলে স্যাররা ভুল ধরতে পারে, মিনিমাম 3টা বা 5টা ভ্যালু গ্রাফ পেপারে বসাবা। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা কি পাবো? x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর ভিন্ন ভিন্ন মান পাবো। এবং সর্বশেষ গ্রাফ পেপারের বিন্দুগুলো একসাথে লিখবো, বিন্দুগুলা যে বিন্দুগুলো আছে। এবার বিন্দুর পরে হচ্ছে স্কেল নির্ধারণ এবং বিন্দু স্থাপনটা দেখো। স্কেল নির্ধারণ, বিন্দু স্থাপন, প্রায় প্রত্যেকটা গ্রাফেই তুমি স্কেলটা অলমোস্ট সেম ধরতে পারবা। সূচকের গুলাকে সবগুলাতে স্কেল নির্ধারণ একরকম, লগের সবগুলো একই রকম স্কেল নির্ধারণ এভাবে করে ধরতে পারবা, এটা সমস্যা নেই। তাহলে বিন্দু স্থাপন, আমরা ওই যে টেবলে যে 5টা x এর মানের জন্য 5টা y এর মান পাইলাম, তাদের জন্য যে বিন্দুগুলা পাইছি, বিন্দুগুলা গ্রাফ পেপারে বসেছি। এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে দুনিয়াতে যত ধরনের লগারিদমিক ফাংশন আছে, লগ এবং লন দিয়ে, log x, ln x, log 2x, 3x, 4x যা হবে হোক, সবার গ্রাফের শেপটা হচ্ছে এই শেপের। আমাকে শেপটা মুখস্থ রাখতে হবে। সব লগারিদমিক ফাংশনের গ্রাফের শেপটা এরকম হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখছি সূচকীয় ফাংশনের গ্রাফের শেপটা হচ্ছে এইভাবে শেপ, আর লগারিদমিক ফাংশনের গ্রাফের শেপটা হচ্ছে এভাবে। এটা কেন সেটা আমরা তোমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা আয়োজন করছি, এই ওরিয়েন্টেশন ক্লাসে আসো, তোমরা জানতে পারবা গ্রাফে কেন সূচকীয় ফাংশনের শেপ এরকম, কেন লগারিদমিক ফাংশনের শেপ ওই রকম, এই ব্যাপারটা তোমরা জানতে পারবা। দেন আমরা সর্বশেষ চলে আসলাম ফলাফল এবং সতর্কতা। তাহলে ফলাফল এবং সতর্কতা কি? ফলাফল হচ্ছে আমার প্রশ্নে দেওয়া ছিল একটা লগারিদমিক ফাংশন, সেখান থেকে আমরা ইনভার্স করলাম, ইনভার্স করলে তারে পাই কি? f ইনভার্স x = tan to the power x, এবং সেটা গ্রাফকে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? 1,0 বিন্দুতে ছেদ করছে। এই জায়গায় আমি একটা বিষয় বলে দিই, সেটা হলো সূচকীয় ফাংশন। 1 নম্বর প্রশ্নটা, সূচকীয় ফাংশন, এই যে আমি আবার একটু ফেরত যাই, সূচকীয় ফাংশনের গ্রাফ কি হবে? y অক্ষকে ছেদ করবে। সূচকীয় ফাংশনের গ্রাফ y অক্ষকে ছেদ করবে, আর লগারিদমিক ফাংশনের গ্রাফ x অক্ষকে ছেদ করবে। এই কথাটা তোমরা মাথায় রাখবা, কারণ এটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু তোমার ভাইবার প্রশ্ন প্র্যাকটিক্যালের প্রশ্ন থেকে করলেও করতে পারে, তোমরা ভাইবার জন্য দুইটা বিষয় মাথায় রাখবা। একটা হচ্ছে আজকের এই প্র্যাকটিক্যালের যে আলোচনাটা করতেছি, প্র্যাকটিক্যাল ক্লাসের একদম বেসিক খুঁটিনাটি বিষয়গুলা, এবং সাথে তোমরা যে বোর্ড পরীক্ষা দিছো হায়ার ম্যাথ,
যে বোর্ড থেকে পরীক্ষা দিছো, হায়ার ম্যাথ পরীক্ষার যে প্রশ্নটা, সেই প্রশ্নের ক নাম্বার বা একদম ছোট ছোট বেসিক যে বিষয়গুলো, সেগুলো তোমরা ভাইবার জন্য খুব মনোযোগ দিয়ে পড়বা। আশা করি ওখান থেকেই তোমরা ভাইবা কমন ফেলতে পারবা। অথবা আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি স্পেসিফিক, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস ছিল, 8টা চ্যাপ্টার ছিল, 8টা চ্যাপ্টার থেকে তুমি মোটামুটি 2 বা 3টা চ্যাপ্টারের ভাইবার প্রিপারেশন নিয়ে যাবা। স্যারও যদি তোমাকে চয়েস করতে বলে তুমি কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন পারবা, কারণ ভাইবা বেশিক্ষণ নেওয়ার মতো আসলে স্যারদের সময় থাকবে না। তুমি যে কাজটা করবা, ওই তুমি যে 2 বা 3টে চ্যাপ্টার পড়ছো, সেই 2 বা 3টে চ্যাপ্টার তুমি বলবা যে স্যার আমি এই চ্যাপ্টার থেকে পারবো, তাহলে ওই চ্যাপ্টার থেকেই স্যাররা তোমাকে প্রশ্ন করবে এবং তুমি ইনশাআল্লাহ কনফিডেন্টলি কি করতে পারবা, আনসার করতে পারবা। তাহলে আসো আমরা আমাদের 2 নাম্বার প্র্যাকটিক্যালের ফলাফল এবং সতর্কতা বুঝতে পারলাম। আবার আসি আমরা আমাদের 3 নাম্বার প্র্যাকটিক্যাল। 3 নাম্বার প্র্যাকটিক্যাল যেটা ছিল, 3 নাম্বার প্র্যাকটিক্যালটা হচ্ছে ছক কাগজে আমাকে 3টা বিন্দু দিছে, সেই 3টা বিন্দুর দ্বারা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু নির্দেশ করা হয় এবং ত্রিভুজটা অঙ্কন করে ক্ষেত্রফল বের করতে হবে। দুইটা কাজ, একটা হচ্ছে ত্রিভুজটা আঁকতে হবে, আর একটা কাজ হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য 2টা পদ্ধতি আছে, তোমরা এইচএসসি তে আসলে জানবা। একটা হচ্ছে শোলেস পদ্ধতি, আর একটা হচ্ছে ডিটারমিনেন্ট সিস্টেম। এসএসসি তে ডিটারমিনেন্ট সিস্টেম নেই, এসএসসি তে যেটা আছে সেটা হচ্ছে শোলেস পদ্ধতি। তাহলে মূল তত্ত্বে আমরা শোলেস পদ্ধতি, মূল তত্ত্বে থিওরিটা লিখছি, এটাই হচ্ছে শোলেস পদ্ধতি। হাফ ইনটু মডুলাস প্রথম বিন্দু, যেহেতু আমাদের এখানে 3টা বিন্দু এ বি সি, এভাবে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, আবার প্রথম বিন্দু, এই পদ্ধতিটাকে বলা হয় শোলেস পদ্ধতি। কারণ এদের মধ্যে এভাবে আরোহণটা হয়ে থাকে, এদের মধ্যে এইভাবেই এই যে এভাবে গুণ হয়ে থাকে, এভাবে গুণ করে আমরা ফাইনাল রেজাল্টটা পাই। এভাবে করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে আসো দেখো, এটা তো প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওই যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আগের গুলাই, প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আমরা আলোচনা করব না। কার্যপদ্ধতি, কার্যপদ্ধতির বেলায় সবসময় একটা কার্যপদ্ধতি ফিক্সড, সেটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, ওয়াই প্রাইম হচ্ছে কি ওয়াই অক্ষ, এবং মূল বিন্দু হচ্ছে কি 0 0 চিহ্নিত করি। এটা যে কোনো গ্রাফ পেপারে এটা চিহ্নিত করতে হবে। তারপর বিন্দু যেগুলা দেওয়া আছে, আশা করি বিন্দুগুলা তোমরা খুব ভালোভাবে বসাতে পারবা গ্রাফে। গ্রাফকে বাজ না করার চেষ্টা করবা, ঠিক আছে? গ্রাফকে বাজ না করে তোমরা কি করবা, বিন্দুগুলা বসাবা। এই যে 3টা বিন্দু আমরা বসাইলাম, 3টা বিন্দু বসাইয়ে একটা ত্রিভুজ পাইছি। এবার হচ্ছে আমরা কি করব, ত্রিভুজের হিসাব এবং ক্ষেত্রফল। ত্রিভুজের হিসাব এবং ক্ষেত্রফল বলতে ত্রিভুজের যে 3টা বিন্দু x1 y1 x2 y2 x3 y3, সেই মানগুলো আমরা এখান থেকে নিব। x1 y1 x2 y2 x3 y3, এই মানগুলো আমরা এখান থেকে কি করব, বসাই দিব। দেন শোলেস পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল পাবো। এটার ক্ষেত্রফল হচ্ছে কত, এটার ক্ষেত্রফল হচ্ছে অলমোস্ট কত আসছে, হাফ ইন্টু 97 বা 48.5 বর্গ একক, 48.5 বর্গ একক। তাহলে এখানে ফলাফল হচ্ছে কি, তোমাকে কাজ দিয়েছিল 2টা, একটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে, আর একটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করে দেখাইতে হবে। তাহলে ক্ষেত্রফল তুমি যেটা পাইছো ক্ষেত্রফলের কথা লিখছো, এর সাথে আরেকটা কথা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি তোমরা কি করতে পারো, লেখচিত্র অঙ্কন করা হলো। এরপর আসি সর্বশেষ সতর্কতা। ওই সতর্কতা আগের গুলাই, তোমাকে তো বললাম প্রায় প্রত্যেকটা প্রশ্নে সতর্কতা কি, সতর্কতা আগের গুলাই। এই যে সব কাগজে পেন্সিলকে তীক্ষ্ণ রাখবা, তারপর ক্যালকুলেটারে নির্ভুল মান বসাবা, তারপর হচ্ছে যোগ বিয়োগ করার সময় ভুল করা যাবে না। এই সতর্কতা এগুলো নিয়ে প্যারা নিতে হবে না। আমরা যাচ্ছি আমাদের 4 নাম্বার প্র্যাকটিক্যাল। তাহলে 4 নাম্বার প্র্যাকটিক্যালে কি দেখো, 4 নাম্বার প্র্যাকটিক্যাল এবং 3 নাম্বার প্র্যাকটিক্যালের মধ্যে মিল আছে। টোটাল এখানে 5টা তোমাদের প্র্যাকটিক্যাল দিছে, 5টার মধ্যে প্রথমটা হচ্ছে সূচকীয় ফাংশন, দ্বিতীয়টা হচ্ছে লগারিদমিক ফাংশন, তারপরে হচ্ছে তোমার 3 নাম্বারটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় 3 বিন্দু দিয়ে, 4 নাম্বারটা হচ্ছে 4টা বিন্দু দেওয়া আছে, ওখান থেকে চতুর্ভুজের ক্ষেত্রফল, ওই আগের মতো শোলেস পদ্ধতি। 3 নাম্বার যদি তুমি বুঝে থাকো তাহলে 4 নাম্বার খুব ইজিলি পারবা। তাহলে 4 নাম্বারে কি চাইলো, 4 নাম্বারে যেহেতু আমার 4টা বিন্দু দেওয়া আছে, তাহলে শোলেস পদ্ধতিতে আমরা হাফ ইনটু বিন্দু কয়টা বসাবো, 4টা বসাবো, 1 2 3 4, আবার প্রথমটা। দেন তাদের মধ্যে আরো গুণন করলেই আমরা কি পাই যাব, ক্ষেত্রফল পাই যাব। তাহলে প্রয়োজনীয় যন্ত্রপাতি হচ্ছে আগের গুলাই, কার্যপদ্ধতি তাও সেম। কার্যপদ্ধতির মেইন টপিক হচ্ছে কি x অক্ষ x x প্রাইম, y অক্ষ y y প্রাইম, মূল বিন্দু হচ্ছে কি 0,0, তারপর স্কেল নির্ধারণ, এবং ফাইনালি হচ্ছে কি গ্রাফ। যে 4টা বিন্দু দেওয়া আছে সেই 4টা বিন্দুকে আমরা
যেই চতুর্ভাগে পড়বে সেই চতুর্ভাগে, যেমন 5 এটা প্রথম চতুর্ভাগে, সেজন্য আমরা প্রথম চতুর্ভাগে বিন্দুটা বসাইলাম। তারপর -5 দ্বিতীয় চতুর্ভাগে বসাইছি, এটা তৃতীয় চতুর্ভাগের বিন্দু, তাই তৃতীয় চতুর্ভাগে, এটা চতুর্থ চতুর্ভাগের বিন্দু, যেটা যেই চতুর্ভাগে সেই চতুর্ভাগে বিন্দুটা বসাইলাম। বিন্দু বসাইয়ে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলবো, সতর্কতার সাথে ক্ষেত্রফলটা বের করে ফেলবো, হিসাব এবং ক্ষেত্রফল নির্ণয়। তাহলে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল বের করে আমরা পাইছি কত, 99 + 99 মানে কত হয়, 99 বর্গ একক পাইলাম। এটার ক্ষেত্রফল আমরা পাইলাম কত, 99 বর্গ একক। তাহলে আমার ফলাফল কি, ফলাফল হচ্ছে এই PQRS যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, 99 বর্গ একক। সতর্কতা হচ্ছে কি, সতর্কতা হচ্ছে আগের গোলাই, এবং আমরা সর্বশেষ ভিন্ন প্যাটার্নের প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে π/2 + θ গুণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, এটাতে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্র্যাকটিক্যাল। টোটাল 5টা প্র্যাকটিক্যাল, 5টার মধ্যে এটা হচ্ছে কয় নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার প্র্যাকটিক্যাল। এটা একটু ব্যতিক্রম, আমাকে জ্যামিতিক উপায়ে π/2 + θ গুণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলছে, যেখানে থিটার একটা রেঞ্জ দিয়ে দিয়েছে। থিটার রেঞ্জটা খেয়াল করো, থিটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে থিটা লেস দ্যান π/2, মানে থিটার মানটা হচ্ছে 0 থেকে বড়, π/2 থেকে কি ছোট, এক কথায় সূক্ষ্মকোণ। তাহলে এটা তো মূল তত্ত্বের জন্য আমরা থিটা ধরে নিব কত, π/2 + θ, মানে 90 ডিগ্রি প্লাস একটা সূক্ষ্মকোণ। তাহলে এটা কোন চতুর্ভাগে যাবে, 90 ডিগ্রি প্লাস সূক্ষ্মকোণ হলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে যাবে। মূল তত্ত্বে আমরা এই বিষয়টা মেনশন করে দিব। মানে মূল তত্ত্ব বিষয়টা হচ্ছে তোমাকে যেই চতুর্ভাগের মান বের করতে বলতেছে, সেই চতুর্ভাগে, মানে এটার ক্ষেত্রে সেই চতুর্ভাগের মানটা কোথায় পড়তেছে, কোন চতুর্ভাগে গিয়ে থামতেছে, সেটা দেখাইতে হবে। তাহলে সেখানে কে পজিটিভ কে নেগেটিভ, সেটা তুমি যে কোনো থিওরির মাধ্যমে দেখাতে পারবা। আসো, প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কি, আগের মতোই অঙ্কন পদ্ধতির বিবরণ। অঙ্কন পদ্ধতির বিবরণ বলতে আমরা দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দু কিভাবে আঁকি, দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দু অঙ্কন করা খুবই সহজ। এই যে এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে কি x অক্ষ। তাইলে দ্বিতীয় চতুর্ভাগের বিন্দুটা দেখানোর জন্য আমরা মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে এভাবে করে দেখাই। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে কি π/2 + θ। এটা কিভাবে আঁকলাম বর্ণনা এখানে দেওয়া আছে, তোমরা অলরেডি প্র্যাকটিক্যাল খাতায় লিখছো। আশা করি তোমাদের আমার চেয়ে আরো ভালো এক্সপেরিয়েন্স আছে। তাহলে এবার আমরা এই যে দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল থিটা চিত্রটাতে চলে আসলাম। চিত্রটা দেখো, কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকলাম। চিত্রটা আমি একটু বুঝাই দিই তোমাদের, কারণ স্যাররা এই চিত্রের এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এখানে দেখো, এই নীল রঙে যেটা আঁকা আছে পয়েন্ট PXY, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা মানে সূক্ষ্মকোণ। তাহলে আমরা π/2 + θ যদি হয়, এটা হচ্ছে আমার y অক্ষটা হচ্ছে কি π/2 কোণ, তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো, π/2 + θ। π/2 + θ মানে কোন চতুর্ভাগ, π/2 + θ মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলটা হবে এরকম। জাস্ট তোমাকে দুইটা অংশ দেখাইতে হবে, থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা দেখাইতে হবে, দেন থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে একটা দেখাইতে হবে। তাহলে গাণিতিক প্রমাণ, এখানে আসলে গাণিতিক প্রমাণ বলতে অত বেশি গাণিতিক প্রমাণ নাই, খুবই সহজ। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে, আমার টোটাল ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, টোটাল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। 6টা কি কি, sin θ cos θ tan θ sec θ cosec θ cot θ, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য হিসাব করে দিব। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি আস্তেগফিরুল্লাহ টেকনিক, অল sin tan cos। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ, sin এবং cosec পজিটিভ। sin এবং cosec যদি পজিটিভ হয়, তাহলে sin এবং cosec এর রেজাল্টটা আমাদের এই প্র্যাকটিক্যালে sin এবং cosec এর রেজাল্টটা পজিটিভ আসবে, বাকি সবগুলো রেজাল্ট কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে sin মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, cos মানে ভূমি বাই অতিভুজ, tan মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। এই অনুপাতের মানটা জানতে পারলেই আমরা এই চার্টটা রেডি করে ফেলতে পারবো। চার্টটা একটু খেয়াল করো। প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আমাদের অ্যাঙ্গেলটা যাবে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে sin θ এবং cos θ পজিটিভ। তাহলে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটার জন্য অপারেটর চেঞ্জ হয়। অপারেটর কোন জায়গায় চেঞ্জ হয়, অপারেটরের চেঞ্জ 90 ডিগ্রি প্লাস থিটা বা মাইনাস থিটার জন্য। এক কথায় 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, এটা ভাইবার জন্য মনে রাখবা, বিজোড় গুণিতক। 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকের জন্য আমাদের কি চেঞ্জ হয়, টোটাল অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে,
সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কোজেক হবে। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা, মানে এখানে 90 ডিগ্রি প্লাস থিটার জন্য প্রত্যেকটার জন্য অপারেটর চেঞ্জ হচ্ছে। তাহলে প্রত্যেকটার জন্য অপারেটর চেঞ্জ হইলে সাইন কস হইলো, কস সাইন হইলো। এখন সাইনের আগে চিহ্নটা কি হবে? মাইনাস হবে, ওই যে চতুর্ভাগের হিসাবে। এখানে যদিও ভাগ আকারে দেখা দিছি চতুর্ভাগের হিসাবে। আমার প্রথম চতুর্ভাগে হচ্ছে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং কোজেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান এবং কট পজিটিভ, তারপরে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস এবং সেক পজিটিভ। তাহলে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইনের রেজাল্ট এবং কিসের রেজাল্ট, সাইনের রেজাল্ট এবং ইয়ার রেজাল্ট, কোজেকের রেজাল্ট, এই রেজাল্টগুলো পজিটিভ আসবে, বাকি রেজাল্টগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইনের রেজাল্ট এবং কোজেকের রেজাল্ট কোনটা দেখো, কোজেকটা এখানে সিএসসি শর্ট ফর্মে লেখা হয়েছে। তাহলে এই যে সাইনের রেজাল্টটা চেঞ্জ হয়ে এখানে চিহ্ন চেঞ্জ হয় নাই। তারপর ফাইনালি কোজেকের রেজাল্টটা চেঞ্জ হয়ে এখানে কি সেক। এই দুইটা রেজাল্ট বাদে মাঝখানে বাকি চারটা রেজাল্টেই এই যে মাইনাস 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 মাইনাস। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমরা ফাইনালি জ্যামিতিক উপায়ে যে টেবল নির্ণয় করলাম, সেই টেবলের কোনটার কারণে চেঞ্জ হয়, কোনটা চেঞ্জ হয় না, সেটা ফলাফলে লিখে দিলাম। ফলাফলের পরে সতর্কতা হচ্ছে ওই আগের মতোই, নিখুঁতভাবে আঁকতে হবে। 90 ডিগ্রি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর লম্বভাবে যে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে সেটা বলতে হবে। এই বিষয়গুলাই একদম সিম্পল বিষয়, এখানে এত জটিল কোনো বিষয় নেই। তাহলে আমরা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসলাম। আমি জানি না ক্লাস কতক্ষণ হয়েছে। তো একটা বিষয় বলে শেষ করি, সেটা হচ্ছে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল নিয়ে টোটালি ব্রেনে প্রেসার দেওয়া যাবে না। এটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো এবং ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। তোমরা যারা এসএসসি 26-এর পরীক্ষার্থী আছো, এই ভিডিওটা ফলো করলে আশা করি তোমাদের হায়ার ম্যাথে আর কোনো প্যারা থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে আগামী 12 জুন এবং 13 জুন সকাল 9টা, সকাল 10টা।